এই ১৬-১৭ বছরে দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা, তারপরে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেগুলো বিকল এবং অকেজ হয়ে পড়েছে, সেই সম্পূর্ণ বোঝাটা এসে আমাদের উপর পড়েছে। এইগুলোকে মোকাবেলা করে সামনে এগোতে যাওয়াটা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করেই আমাদের এগোতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে যে একজন ভালো কৃষক সে তার জমিতে যদি ফসল ফলাতে চায়, তো প্রথমেই তাকে ওই ক্ষেতের তার জমির জঞ্জাল পরিষ্কার করতে হবে এবং সেখানে ফসল ফলার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সে কাজটা আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের দেশে আমরা অতীত নিয়ে ঘাটতে রাজি নই, কিন্তু অতীতের যা কিছু জঞ্জাল, যা কিছু আবর্জনা এবং যা কিছু ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতিতে আমাদের সামনে এসে পড়েছে, আমরা সেটাকে নিয়েই আমরা নতুন করে স্বপ্ন দেখছি বাংলাদেশকে নতুন করে আবার জাগাতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথম অগ্রাধিকার। সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। তাহলে তার মধ্যে আমাদের যে অগ্রাধিকারগুলো বললাম, যে আমরা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভিতরে জমে থাকা যে বিভিন্ন রকম যে জঞ্জাল, যে আবর্জনা, সেগুলোকে আমরা পরিষ্কার করে আমরা নতুন করে ফসল ফলানোর উপযোগী করে জমিটাকে আমরা প্রস্তুত করব। সেই প্রস্তুতির পর্ব চলছে আমাদের। আর একই সাথে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি হাজার হাজার বছরেরও পুরনো। কারণ এই অঞ্চলের সভ্যতা এবং সভ্যতার সাথে সভ্যতা বিকাশের আগের যে পরিস্থিতি, সবই সংস্কৃতির অংশ। সংস্কৃতি হচ্ছে একটা জাতির আত্মার মতো, যে সোল অফ এ বডি। হ্যাঁ, একটা জাতি যদি একটা বডি হয়, তার আত্মা হচ্ছে সোল, সেই সোলটা হচ্ছে সংস্কৃতি। দেখা যাবে যে এই জাতির ভিতরে কী পরিস্থিতি, সেটা কিন্তু সংস্কৃতি দেখলে বোঝা যাবে। কারণ এটা হলো সমাজের উপরিকাঠামোগত বিষয়। সমাজের মূল বিষয়টা হলো অর্থনীতি। একটা সমাজের সুনির্দিষ্ট একটা সমাজের অর্থনীতি নির্ধারণ করে যে সেই সমাজের সংস্কৃতি, শিক্ষা, সেখানকার আইন ব্যবস্থা, সেখানের রাজনৈতিক কাঠামো, আইন প্রণয়নকারী সংস্থা, সব কিছু কিন্তু নির্ভর করছে অর্থনীতির উপরে। অর্থনীতি যদি লুটেরা হয়, লুটপাটের অর্থনীতি যদি উৎপাদনের অর্থনীতি না হয়, পুঁজি যদি জাতীয় পুঁজি না হয়ে লুটেরা পুঁজি হয়, তাহলে সেখানে জাতীয় স্বার্থ থাকে না। আমরা জাতীয় স্বার্থকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি আমরা সমুন্নত করতে চাই, তাহলে আমাদেরকে সেখানে আমাদের অর্থনীতিকে পুনর্গঠন করে, সেটাও আমাদের সরকার ছোট দায়িত্বে সেগুলো করবে। এবং সংস্কৃতি অনেক সময় আবার অর্থনীতি বিকাশের ক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন একজন কৃষক, সে ধান কাটছে আর গান গাচ্ছে, একটা মাঝি নৌকা বাজছে আর গান গাচ্ছে, কারণ এটা ধানের দেশ, পানির দেশ, এটা গানের দেশ। সেই গানটা যেমন তার মনের বেদনাটাকে তুলে ধরছে, মনের আনন্দকে তুলে ধরছে, আবার তাকে উৎসাহিত করছে যে সে এর মাঝে সে নতুন করে প্রাণ সঞ্চার খুঁজে পাচ্ছে। ঠিক এরকম আর কি, সংস্কৃতি বিচ্ছিন্ন কোনো বিষয় না, এটা সমাজেরই যেমন ফুল গাছের বিচ্ছিন্ন অংশ না। গাছ থেকেই, মাটি থেকেই যেমন রস আরোহণ করে বৃক্ষ পত্র পল্লবে ভরে ওঠে এবং ফুলের সমারোহ এক সময় দেখা যায়, সে ফুলটা কিন্তু তার গভীরে রয়েছে তার শিকড়, ওই গাছের শিকড়ের অংশ হচ্ছে এইকে। তো এই ফুলটাকে যদি আমরা সংস্কৃতি বলি, তাহলে মাটিকে আমরা বলবো অর্থনীতি। আমি মন্ত্রী হয়ে শপথ নিয়েই আমার কাছে মনে হয়েছে যে আমাদের সংস্কৃতিকে ঠিক মতো তুলে ধরার ক্ষেত্রে বা আমাদের সংস্কৃতির যে আর একটা বড়ো দায়িত্ব আছে,
সেটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি, অর্থাৎ মানে সাংস্কৃতিক কূটনীতি। একটা ডিপ্লোম্যাটিক বডি, দুইটা দেশের মানে কূটনীতিকরা তারা একটা চুক্তি করতে পারে যে কোনো মানে ইভেন্টের যে কোনো মানে বিষয়ে তার চুক্তিপত্র সই করে। এখানে তাদের দায়িত্ব শেষ। কিন্তু সংস্কৃতি কিন্তু তা নয়। সংস্কৃতি কিন্তু মানে ওই দেশের সাথে আমার দেশের যে সম্পর্কটাকে যদি আমি গভীর করতে চাই, বা আমার জায়গায় যদি তার জায়গায় কোনো পার্থক্য রেখা থাকে, সেটাকে যদি আমরা একত্রিত করতে চাই, যেটা আজকের পৃথিবীতে খুবই জরুরি, এই কানেক্টিভিটি, সেটা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় বা সাংস্কৃতিক কর্মকাণ্ড সেখানে সেই মানে এক্সচেঞ্জে তাদের মধ্যে যে বিনিময়টা, মানে ভাবের আদান প্রদান, চিন্তার আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান এবং স্বার্থের আদান প্রদান, হ্যাঁ, এই যে একটা জাতিকে তার যাত্রাভিমান নিয়ে একজন দাঁড়াচ্ছে, তাকে শ্রদ্ধা করা, এবং আর একটা জাতিকে তাকে অবজ্ঞা করে মানে তাকে মানে পিছিয়ে না ফেলা, এ সব কিছু কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের এই দায়িত্বটা পালন করে। আমি এইটাকে প্রথম অগ্রাধিকার মনে করেছি, এবং অগ্রাধিকার মনে করছি যেটা আমি একটু আগে বলছিলাম, যে আমাদের যে পুরনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য, সংস্কৃতি ঐতিহ্য, এই যে লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, যাত্রা, এই যে হাসন রাজা, লালন শাহ, শাহ আব্দুল করিম, হ্যাঁ, তারপর ওই যে বাউল গানগুলো, বিজয় সরকার, এই যে ধারাগুলো, এগুলো যেখান থেকে উৎসারিত হয়েছে, সেই সংস্কৃতির মানে শিকড় সন্ধান করা, যত গভীরে যাওয়া যায়, সেইটা আমাদের অগ্রাধিকার নিয়ে আমি কাজ করি। রাজনীতিতে আমাদের হাতে পড়ে গেছে 16 বছর বয়সে। তখন রাজনীতির প্রথম পার্ট থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই সমাজ বিভক্ত। একদিকে আছে ভয়ঙ্কর শোষক, এবং তারা মানে আরেকটা শ্রেণীর প্রতি তারা যে তাদের যে শোষণের আধিপত্যের যে থাবা বিস্তার করে রেখেছে, তার বিরুদ্ধে এই মেহনতি জনগণ, শোষিত জনগণ, তারা সংগ্রাম করে যাচ্ছে। অতএব এই যে শোষিত মেহনতি জনগণের যে সংগ্রাম, সেই সংগ্রামটা যেমন তার উপর যারা শোষণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রামটাই বিরুদ্ধে আমাকে পক্ষ বেছে নিতে হবে, যে কোন পক্ষে আমি দাঁড়াবো এবং কাদের পক্ষে বিজয় অর্জন করব, এবং আমি সেটা কেমন সমাজ চাই। আমরা তখন থেকে আমার মনে হয়েছে যে আমাদের এই মানে মেহনতি মানুষের পক্ষে, শ্রমজীবী মানুষের পক্ষে আমাদের দাঁড়ানো উচিত। আমি তাদের সাথে ছাত্রজীবন থেকে কাজ করে যাচ্ছি। অতএব এই কাজের বাঁকে বাঁকে, হ্যাঁ, কখনো স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, সেখান থেকে শেষ করে তারপরে মূল রাজনীতির ধারে আসা, সব কিছুর সময়ই নিরবিচ্ছিন্নভাবে লাগাতারভাবে আমি রাজনীতি করে যাচ্ছি মানুষের পক্ষে। অতএব রাজনীতিতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, মানুষের স্বার্থই আমার স্বার্থ। একটা জাতির যে আত্মপরিচয়, এই আত্মপরিচয়টা এই জাতির উৎপত্তি, এ জাতির মানে বেড়ে ওঠা, এ জাতির যে মানে ধ্যান ধারণা, তার মূল্যবোধ, তার আচার আচরণ, তার এই সব কিছু মিলেই কিন্তু সংস্কৃতি, এটাই। অতএব সেই জাতির সংস্কৃতি দিয়ে একটা জাতিকে চেনা যায়, যে কোনভাবে এসছে। আমরা যে কোনো জাতিকে বা জাতিগোষ্ঠীকে বা জাতিসত্তাকে আমরা আবিষ্কার করতে চাই, তাহলে ওই গোড়ায় যেতে হবে, ওই আবার সেই শিকড়ের সন্ধানে সেখান থেকে গিয়ে মানে যতদূর মনে পড়ে সেখান থেকে আসতে হবে। সেখানে প্রথমে যে আমি কী করে বলবো যে জাতির উৎপত্তিটা, আমি কী দেখে বলবো? সংস্কৃতি দেখে। তাদের খাওয়া দাওয়ার কী ছিল, তাদের মানে তারা কি উলঙ্গ থাকতো, বনে জঙ্গলে বসবাস করতো, কখন তারা মানুষ হলো, কখন তার কী খেত, তাদের মানে উপকরণ কী ছিল, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন ছিল। অর্থনীতি হলো জীবনের অপরিহার্য মানে অংশ, এটি হলো বুনিয়াদি পাঠে। তারা অর্থনৈতিক কর্মকাণ্ড কেমন করতো, সেই কর্মকাণ্ডের সময় তারা মানুষের সাথে তাদের আচার ব্যবহার কেমন ছিল, আচার ব্যবহার সব সংস্কৃতি। অতএব এই টোটাল মিলে যে বিহেভিয়ার প্যাটার্ন, যে আচরণ, এই আচরণই হচ্ছে মানুষের মূল জায়গাটা। আচরণ দেখে বোঝা যায় মানুষটাকে, মানে বিহেভিয়ারের পেছনে থাকে অ্যাটিটিউড, আর অ্যাটিটিউডের পেছনে থাকে সিস্টেম অফ বিলিফ, আর সিস্টেম অফ বিলিফ আসে সমাজের অর্থনীতি থেকে।
ভাষা আন্দোলন ছিল আমাদের জাতির স্বাধীন স্বার্থকে, আমাদের আঞ্চলিক স্বার্থকে মানে পদদলিত করে, তাদের আধিপত্য বিস্তার করে উর্দুকে এখানকার মানে রাষ্ট্রভাষা হিসেবে মানে চাপিয়ে দেওয়ার যে ইচ্ছা ছিল, ষড়যন্ত্র ছিল, তার বিরুদ্ধেই বাংলাদেশের জনগণ, বাংলার জনগণ, তারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন শুরু করে। এটা 1948 সালের মানে কথা, যে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে প্রথম তিনি আসলেন কার্জন হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল কার্জন হলে। এবং এই কার্জন হলে যখন মানে রাষ্ট্রভাষার প্রশ্নটা উঠে আসলো, তখন উনি বললেন যে উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আবার আরেকবার জোর দিয়ে বলেন যে উর্দু শ্যাল বি অ্যান্ড মাস্ট বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখনই প্রতিবাদ ছিল, নো করে প্রতিবাদ করল। এই 48 সাল থেকে এই আন্দোলন হতে হতে শেষ পর্যন্ত 52 সালে এটা মানে পাকিস্তান সরকার, সেখানে লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী ছিল, এখানে খাজা নাজিমুদ্দিনরা ছিল, সেখানে 44 ধারা জারি করলো। কারণ ওই ইয়েতে ওই দিন ছিল একটা মানে মিছিলের দিন, প্রতিবাদ মিছিলের দিন। এই প্রতিবাদ মিছিলের দিনে মানে তারা 44 ধারা জারি করলো পুরো পাকিস্তান সর্বত্র, যেখানে কোনো মিটিং মিছিল করা যাবে না। এই 44 বয়কট করে মানে ভেঙে, মানে তাই এই আদেশ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হল থেকে, সলিমুল হল থেকে সিদ্ধান্ত মোতাবেক যে 5 জন করে বেরোবো, কারণ মোর দ্যান 5 বলে 44 ভঙ্গ হয়ে যাবে, মানে 5 জন পর্যন্ত মানে 44-এ আওতা পড়বে না, এইটা বেরোবো। একটা পর্যায়ে বাদ ভাঙা স্রোতের মতো সবাই নেমে আসলো, পুলিশের গুলি চললো এবং সেখানে ওই যে সালাম, বরকত, শহীদ, এরা সব রফিক, এরা মানে শহীদ হলো। এই আন্দোলনের মানে পরিস্থিতি ছিল, সেখানে এক ছিল ছাত্ররা আর ছিল সাধারণ মানুষ ঢাকা শহরে, এই কুলি মজুর মুটে ওই সেই রিক্সাওয়ালা, এই জাতীয় লোকজন, এই মেহনতি জনগণ এবং ছাত্রদের ব্যাপক আন্দোলন যখন ছড়িয়ে পড়তে লাগলো, যেমন আমাদের জুলাই আন্দোলন আমরা দেখলাম, ঠিক তেমনি এই আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আন্দোলনের ধারাবাহিকভাবে চলতে লাগলো। রাষ্ট্রভাষা বাংলাকে শেয়ার করলো। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়ে মাতৃভাষা দিবস। অতএব এইটা হলো আমাদের মানে অর্থাৎ সংগ্রামও তো একটা সংস্কৃতির অংশ। সংগ্রামের মাঝে এক ধরনের রোমান্টিসিজম আছে, যে আমি জীবন দেবো দেশের জন্যে, আমি জীবন দেবো মানুষের মধ্যে। এই যে আমার ভাবনা, এবং ভাবনার পরে যে আমার যে আচরণটা, ওই যে জুলাই আন্দোলনে দেখা গেলো একটা 18 বছরের মেয়ে বলছে যে বুকের ভিতর বেজায় ঝড়, না বুকের ভিতর উঠছে ঝড়, বুক পেতেছে গুলি কর। একটা ছেলেকে গুলি করে মারছে, সে বুক উঁচিয়ে দিচ্ছে, আবার যে আমার বুকে গুলি করো। অতএব এই যে গুলির সামনে জীবন দেওয়া, এটা এই যে নিজের আত্মবলিদান দেওয়া, এ কত বড় দেশপ্রেম এবং ত্যাগের মানে মহিমা। অতএব এটাও তো সংস্কৃতি। সেজন্য বলছেন ওটা জাতির আত্মা, সংস্কৃতি আত্মার মতো। আমরা লোকসংস্কৃতির উপরে একটা আন্তর্জাতিক মানে ফেস্টিভ্যাল করব, আন্তর্জাতিক, যেখানে যে সমস্ত দেশ আসবে, সব দেশ তো আর আসে না, যারা যারা আসতে আমরা যোগাযোগ করব, তারা তাদের দেশের আঞ্চলিক যে সংস্কৃতি এবং সত্যতা, তাদের ইতিহাস কখন থেকে শুরু হলো, এইটা নিয়ে তারা সেটা প্রদর্শন করবে। সেখানে সংস্কৃতির মধ্যে গান আছে, মানে সংস্কৃতি তো ব্যাপক। এই যে আমি কথা বলছি, এই যে আমি মানে রমজান মাস বলে চা খাওয়ালাম না, এটাও পার্ট অফ আওয়ার কালচার, যে আমরা রমজানের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছি। তো যাই হোক, তো আমরা ওইখানে আমরা মানে বিভিন্ন দেশের লোক সংস্কৃতি, আমাদের দেশের যে মানে এটা আমরা তুলে ধরবো সেখানে। তো তুলে ধরবো, এটি নিয়ে সিদ্ধান্ত আছে এগুলোর উপর গবেষণা করা, এসবের উপর আমরা গবেষণা করব। এবং তার জন্য আমাদের বিভিন্ন ইনস্টিটিউট কাজ করে, যেমন শিল্পকলা একাডেমি আমাদের মন্ত্রণালয়ের অধীন। একাডেমি মানে সেটা হলো প্রশিক্ষণ, গবেষণা, শিক্ষা, এবং সেখানে বিভিন্ন ধারা সেখানে নিয়ে এসে তোলা। আমরা এই লোকসংস্কৃতির উপরে বা গ্রামীণ সংস্কৃতি ও লোকসংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি একই কাছাকাছি। এটা গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জনগণের
জীবনের ব্যথা বেদনার সুখ দুঃখ আনন্দের মানে যে পরিস্থিতি সেটাকে বই প্রকাশ করে এর লোকসংস্কৃতি। এই যে মানে মুর্শিদি গান, মারুফতি গান, হাসন দাদার গান, ওই যে বাউল গান, হ্যাঁ, বা লালন শাহ ফকিরের গান, এ সমস্ত কিছু কিন্তু মানুষের কথা বলে। এটা লোক সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি একই একই, এর মধ্যে পার্থক্য কিছু নেই। অলরেডি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ডেকে নিয়ে আমি কথা বলেছি। আমরা বসে নেই, রাত দিন আমরা কাজ করে যাচ্ছি, রাত এবং দিন। কারণ আমরা কিন্তু মনে রাখবেন, বর্তমান সরকার তারেক রহমানের সরকার, আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। আমরা জয় করবই, আমরা সফল হবই। আমরা এই সমস্ত বিধ্বস্ত পরিস্থিতির মাঝেও আমরা নতুন করে ফুল ফোটাবো। এই ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে, শত ফুল ফোটানোর স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জন্য দিনে রাতে আমরা কাজ করছি। আমি যেখানে যাই আমার সাথে টিম থাকে, কিন্তু ওই ইফতার পাড়িতে গেলেও 4-5 জন আমার সাথে থাকে, ওইখানে বসে বসে ওদের আবার ডিকটেশন দিই, এটা করতে হবে, ওইটা করতে, কালকে করো। আপনি নিজে এসব বুঝতে পারছেন যে সারাটা দিন আমার ব্যস্ততা অকারণ নয়। হ্যাঁ, এটা কিন্তু মানে কারণ। একই সাথে সচিব বৈশাখে আমি কথা বলতেছি, ডিজে এসব কথা বলছি, আপনারা কথা বলছি, আবার একই সাথে অন্য একজনের সাথে কথা বলে আসতেছি। এখানে আমরা একটা টিম ওয়ার্ক করতেছি, এটা আমরা করবো। আমাদের ব্যর্থতা হওয়া মানে হচ্ছে আমরা ব্যর্থ হলেই জাতীয় স্বার্থ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হলেই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেই জন্য আমাদের ব্যর্থ হতে আমরা আসি নাই, আমরা সফল হবে। আমি তো মনে করি অবশ্যই শিল্পীদের রাষ্ট্র কিছু মানে সহযোগিতা করা উচিত সরকারের, এবং কিভাবে করা উচিত সেটাও আমরা চিন্তা ভাবনা করতেছি। কারণ মানে একজন মানুষ, সে তার মহৎ আবেগ থেকে, মহৎ যন্ত্রণা থেকে সে শিল্পী হলো। সে তো ব্যবসায়ী হতে পারতো, সে তো স্মাগলার হতে পারতো, যারা ওই আশাবাদের দেশে, যারা ওই যে চালে কাপড় বিষয়, সিমেন্টে বালু মিশায়, নারী পাচার করে, শিশু পাচার করে, সেও তো বলে আমি ব্যবসায়ী। এরকম লোকও তো আছে। তাহলে এই সমাজ থেকে বেরিয়ে এসে একজন শিল্পী হলো, একজন সাংবাদিক হলো, নিঃস্বার্থভাবে যে আমি গান গাই, তার মানে কি মানুষের জীবনের যে মানে ব্যথা বেদনাগুলো, যন্ত্রণাগুলোকে সে মানে সুরের মাধ্যমে তুলে ধরে। এটা একটা আধ্যাত্মিক সাধনার মতো। তো সেই জীবনের শুধু মানে অবহেলিত থেকে যাবে, তার জীবনে কোনো সুখ শান্তি নাই, তার পরিবেশ নাই, এটা হতে পারে না। সেই জন্য তাদেরকে সর্বত্র সাহায্য করা উচিত বলে আমি মনে করি। অ্যাজ আই এম এ মিনিস্টার অফ দিস গভর্নমেন্ট, আমি তো মানে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু শিল্পীদের সেখানে মর্যাদা থাকা উচিত। যে ধারার শিল্পী হোক, সে চিত্রশিল্পী হোক, সঙ্গীত শিল্পী হোক, নাট্যশিল্পী হোক, এটি। আরেকটা জিনিস আপনি প্রথম প্রশ্ন বলি, আমরা কিন্তু এই যে যাত্রা, তারপরে পালা গান, কবি গান, বাউল, ভাষণ রাজা, লালন শাহ, সবগুলোকে কিন্তু আনতে, যাত্রাকে আনতে হবে। কারণ যাত্রা হচ্ছে সবচেয়ে পপুলার মিডিয়াম, যেখানে দর্শক এবং মঞ্চের সাথে যখন কন্ট্যাক্ট করে, একাত্মতা হয়, তখন একটা যাত্রা যে ভাবনা তুলে ধরতে পারে সমাজে, যে মানে ক্ষোভের সৃষ্টি করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে যাত্রাটা প্রতিবাদ হতে পারে। হ্যাঁ, তো সেরকম একটা পরিচ্ছন্ন যাত্রার দরকার। এবং যাত্রা ওই একই পুরনো শুধু আনন্দ বিনোদনের জন্যে, হ্যাঁ, আর্ট ফর আর্টস সেক না করে সেখানে মানে পরিচ্ছন্ন যাত্রা, যেখানে জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, সংস্কৃতি মানে সিঙ্গার রসাত্মক মানে এ জাতীয় জিনিসগুলো বাদ দিয়ে সেখানে আমাদের যাত্রাকে সে প্রাচীন ধারা, যেটা ভিয়েতনাম হয়েছিল তার মুক্তিযুদ্ধের সময়, যেটা চীনে হয়েছিল, বিভিন্ন দেশে হয়েছিল, এ ধরনের যাত্রা দরকার। আমাদের দেশেও নবনাট্য আন্দোলনের সময় মানে 47-এর আগে, 40-এর দশক থেকে সেখানে আপনার এটা হয়েছে। আমি বারবার উল্লেখ করেছি, মানে আন্তর্জাতিক কূটনীতি মানে কালচারাল কূটনীতি, সেটাই আমি বলছি। আমাদের সাথে বিদেশের 48টা দেশের সাথে আমাদের সাংস্কৃতিক যোগাযোগ চুক্তি আছে। আরও 30টা দেশের সাথে আমাদের নতুন করে মানে উই আর ওয়েটিং ফর কানেক্টিং দেম। আমরা এটা করে আমরা প্রায় 100টা দেশের সাথে এই মানে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা 100টা দেশের সাথে এই সাংস্কৃতিক মানে যে চুক্তি বিনিময়, কালচারাল ডিপ্লোমেসির যে পার্টটা এবং
শুধু কালচার বাই কালচার এই সব কিছু মিলে আমরা এটা কাজ করে যাচ্ছি, কাজ চালিয়ে যাচ্ছি, এটাকে স্ট্রেনথেন করার জন্য এটা নিয়েও আমরা কাজ করতেছি। প্রথমে কিন্তু বলেছিলাম যে আমরা একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, সেটা হলো যে বাউল গান, লোকসঙ্গীত ইত্যাদি এইসবের উপরে একটা ফেস্টিভ্যাল। একটা হলো যে মানে লোকগানগুলো, লোকগান, যে পল্লীগীতি, পল্লী সঙ্গীত, এর উপরে আমাদের মানে একটা প্রাচীন ইয়ের সংস্কৃতি নিয়ে আমরা একটা ফেস্টিভ্যাল করব, আন্তর্জাতিক ফেস্টিভ্যাল। আর একটা করবো আমরা যে মডার্ন যে গান, বিভিন্ন গান আর কি, মানে জন্ম থেকে শুরু করে এইগুলো নিয়ে, ওই লোকসঙ্গীতের বাইরে এসে উচ্চাঙ্গ সঙ্গীত, আধুনিক সঙ্গীত বা তার আগে পৌরাণিক সঙ্গীত, এগুলো আমরা করব। এভাবে নাটক, এভাবে যাত্রা সবই হবে। আমাদের সব কাজই হয়ে এটাকে আমরা কী করে সাংস্কৃতিক মন্ত্রণালয়টাকে জায়গায় তোলা যায় তার জন্য কাজ করে যাচ্ছি। কারণ আমরা যে বাঙালি জাতি এবং আমাদের দেশের মধ্যে আরও অন্যান্য জাতিসত্তা, জাতি সম্প্রদায় আছে, একটা বৈচিত্র্যময় সমাজ জীবন, এখানে বৈচিত্র্যময় সংস্কৃতি। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এই আসনে সমস্যাগুলো কী করে সমাধান করা যায়, মানুষের চাহিদা কীভাবে পূরণ করানো যায়। আমাদের অঞ্চল সবচাইতে পিছিয়ে পড়া অনগ্রসর অঞ্চল, এখানে কোনো শিল্প কলকারখানা নাই। এটাও যেমন আমি মানে কথা বলতেছি ওখানে একটা শিল্পাঞ্চল করা যায় কিনা। অন্যদিকে আমাদের ওখানে নদী খনন, খাল খনন, নানান কর্মসূচির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করা, তারপরে সেখানে সীমিত সুযোগে অন্য অন্য জায়গায় তাদের চাকরি বাকরি পরিস্থিতি সৃষ্টি করে দেয়, এগুলো আমরা করব। অতএব আমি এটা করে যাচ্ছি। তবে একটা জিনিস আছে, আমার প্রতি সমস্ত মানুষের মানে আমাকে কেউ অপছন্দ করতে পারে, ভিন্ন মতের হতে পারে, কিন্তু সমস্ত মানুষের একটা বিশ্বাস আছে যে আমি যেটা বলি সেটা আমি করার চেষ্টা করি। আর যদি আমি ব্যর্থ হই তাহলে বুঝতে হবে যে সে পরিস্থিতি আমার মানে নিয়ন্ত্রণের বা সাধ্যের মানে বাইরে ছিল। আমার আসন এবং আমাদের জাতীয় পর্যায় থেকে আমরা বলতে চাই যে আমাদের পুরনো সমস্ত ধ্যান ধারণা, মূল্যবোধ, যে পুরনো যে পরিস্থিতিটা, এইটা নিয়ে না ঘেঁটে, পেছনের দিকে না তাকায় আমাদের সবাইকে সামনের দিকে তাকাতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ, উন্নতশীল, শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এবং সেক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই জীবনের শিক্ষা, সংস্কৃতি, মানে ঐতিহ্য, ইতিহাস সব কিছুকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে আমরা এই জাতিকে আমাদের যাত্রাভিমান নিয়ে আমরা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে চাই। আমি গণমাধ্যম মানে হলে আমি প্রথম করতাম যে মাননীয় মন্ত্রী এই দেশের শতকরা 80 জন বা 90 জন মানুষ হলে, শতকরা 90 জন মানুষ হচ্ছে কৃষক এবং কৃষি নির্ভর এই জনগোষ্ঠী। তারা নানান ধরনের সংকট সমস্যায় জর্জরিত। তাদের জন্য আপনার সরকারের বা আপনাদের সরকারের অথবা আপনার নিজের ব্যক্তিগত মানে কী উদ্যোগ আপনি নেবেন, কী কাজ, এই প্রশ্নটা আমি করতাম।